আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 1 পর্ব 2। পিটারের গাড়িটা রাস্তা ছেড়ে এবার জঙ্গলের পথ ধরেছে। ওর পিছনে আরও দুটো গাড়ি রয়েছে। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর গোলাকার মতো একটা জায়গায় এসে গাড়িগুলো থেমে যায়। চারিদিকে ঘন গাছপালা থাকলেও মাঝখানের বেশ কিছুটা অংশ ফাঁকা। পিটার ফোনে কথা বলতে বলতে ওর লোকজনকে ইশারায় কিছু একটা বলে, আর ঠিক তখনই 8 জনকে দড়ি বাঁধা অবস্থায় গাড়ি থেকে টেনে নামানো হয়। ও ইয়েস বস বলে লাইনটা কাটার পর মুহূর্তেই গম্ভীর খড়খড় শব্দের সঙ্গে মাঝখানের মাটি একপাশে সরে গিয়ে গহ্বরের নিচে যাওয়ার একটি রাস্তা দেখা যায়। 8 জন বন্দী থ হয়ে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে দেখে। পিটার ওদের অবাক বোকা বনে যাওয়া ভাবটা এক পলক দেখে নিয়ে ওদের টানতে টানতে সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারপরেই ঘর ঘর শব্দ করে মাথার উপরের প্লেট আবার আগের মতো হয়ে যায়। ভিতরে এখন দুর্ভেদ্য অন্ধকার সকলকে চেপে ধরেছে। পিটের হাততালি দিতে আশেপাশের পাথরের গায়ে ম্লান হলুদ রঙের আলো জ্বলে ওঠে। একটা অদ্ভুত পরিবেশ। বন্দি মানুষগুলো ভয় পাওয়ার থেকে যেন আশ্চর্য বেশি হয়েছে। ওদের মনে হচ্ছে ওরা বুঝি সেই প্রাচীন প্রস্তর যুগের স্যাঁতস্যাঁতে গুহার মধ্যে এসে পড়েছে। থেকে থেকেই বিভিন্ন রকমের বিকট আওয়াজ ওদের কানে ভেসে আসছে। ওরা বুঝতে পারছে না আওয়াজগুলো কিসের হতে পারে। না না, কোনো পরিচিত হিংস্র জানোয়ারের ডাক তো এমন নয়। বেশ কিছুটা আসার পর একটা বড় হল ঘরের সামনে ওরা এবার থামে। ঘরের চারিপাশে বড় বড় টেলিভিশন স্ক্রিন লাগানো আছে। এর কোনোটাতে জঙ্গল, কোনোটাতে সমুদ্র, আবার কোনোটাতে জনবহুল এলাকার ছবি ভেসে রয়েছে। মোটামুটি এটা থেকে বন্দি মানুষগুলোর একটা সূক্ষ্ম ধারণা তৈরি হয়ে যায়। যারা ওদের এখানে অপহরণ করে নিয়ে এসেছে তাদের কাছে পুরো পৃথিবীর খবর রয়েছে। এর বেশ 5 মিনিট পর প্রায় 6 ফুট 2 ইঞ্চির বছর 50-এর একটি লোক ওদের সামনে এসে দাঁড়ায়। আগন্তুকের চুলগুলো সোনালি, ফ্রেঞ্চ কাট দাড়ি, আর চোখের মণিটা হালকা নীলাভ। ওটা যে জার্মান অধ্যাপক ব্রেন বেকার সেটা বুঝতে ওদের আর কারুর অসুবিধা হয় না। কিন্তু ব্রেন বেকারকে এইরকম পরিবেশে দেখে এখানে আসা নতুন মানুষগুলোর চোখে নানা রকম প্রশ্ন জেগে ওঠে। পিটার ব্রেন বেকারকে দেখেই চওড়া একটা হাসি হাসে। স্যার, এই নিন আপনার শিকার। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কিন্তু 20 ঘন্টার মধ্যেই আমি 8 জনকে ধরে এনেছি। ব্রেন বেকার ওর একটা ভ্রু ধনুকের মতো বাঁকিয়ে ফেলে। মাত্র 8 জন? এই প্ল্যানে আর কেউ ছিল না? আসল প্ল্যানটা এদের ছিল, আর যার সাহায্যে এরা কাজটা করতে চেয়েছিল সে হলো মিস্টার চ্যাংচু। ও একজন সুপারি কিলার। যে টাকা দেবে মিস্টার চ্যাংচু তার হয়েই কাজ করবে। ওকে দিয়ে আমরাও একবার কাজ করিয়েছিলাম, তো এবার মনে হলো ওকে এইসবের মধ্যে না ইনভলভ করাই ভালো। সেই জন্য খুঁজে খুঁজে মেন মাথাগুলোকে ধরে এনেছি। তোমার কাজটা ভালোই, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওরা কাকে মারতে চেয়েছিল। প্রফেসর বিতান সেনকে। ওর সাহস কি করে হয় বিতান সেনের উপর গুলি চালানোর? বিতান সেনের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি গিলে নেব। তুমি ওই শুটারটাকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছ পিটার। I am very, very sorry. ব্রেন বেকার
পিটারের দাঁড়িয়ে থাকার জায়গাটা ভালোভাবে দেখে নেয়। তারপর হঠাৎ করে ওর কোমরের বেল্টের মাঝখানে হালকা চাপ দিতেই ওপর থেকে একটা মোটা শিকল নিচে নেমে আসে। ঘটনার আকস্মিকতায় পিটার খুব ভয় পেয়ে যায়। আমাকে আরেকটা চান্স, আরেকটা চান্স। না, আর বেশি কিছু বলতে পারে না। তার আগেই লোহার শিকলটি ওর গলাতে 2-3টে প্যাঁচ দিয়ে ওকে শূন্যে তুলে দিয়েছে। কয়েক সেকেন্ড ছটফট করেই পিটার একদম স্থির হয়ে যায়। চোখের সামনে এই রকম একটা কাণ্ড দেখে বন্দি 8জন কেঁপে ওঠে। ব্রেন বেকার সামনের দিকে এগোতেই একজনের প্যান্ট ভিজে যায়। তোমরা প্রফেসর বিতান সেনকে মারতে চেয়েছিলে কেন? ওর সঙ্গে তোমাদের কিসের দুশ্মনী? ওদের কারোর মুখ দিয়েই আর কোনো আওয়াজ বেরোয় না। ওরা ভাবতেই পারছে না যে বিতানকে মারতে গেলে ওদের এইভাবে অপহরণ হতে হবে। আর তার চেয়েও বড় কথা, সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ওরা এতদিন জানতো যে বিতান সেনের সঙ্গে ব্রেন বেকারের সম্পর্ক খুব একটা ভালো নয়, অথচ সেই বিতানকে মারার জন্যই ব্রেন যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে, না, সেই ব্যাপারটা ওদের কিছুতেই বোধগম্য হচ্ছে না। বিতান যে শুধু একজন নামী বৈজ্ঞানিক না, ও শান্তশিষ্ট স্বভাবের জন্য পুরো পৃথিবী জুড়ে ওর বেশ সুনামও রয়েছে। এদিকে ব্রেন বেকারের হঠকারিতা এবং উগ্র স্বভাবের জন্য বেশ কিছু লোকের কাছে ও তিরস্কৃতও হয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ লোকজন এটাও জেনে গিয়েছে বিতান ও ব্রেনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। সেই কারণে ওরা এখন আলাদাভাবে কাজ করে। এখন আলোচ্য বিষয় হলো, বিতান তার আবিষ্কারের দ্বারা বৈজ্ঞানিক মহলে অনেক শত্রু তৈরি করে ফেলেছিল। সেই সঙ্গে ব্যবসায়ীরাও ওকে সুনজরে দেখছিল না। ওর বৈজ্ঞানিক জীবনের শুরুতেই শক্তি বা ভরের নিত্যতা সূত্রকে কাজে লাগিয়ে কয়লার ছাইয়ের সঙ্গে কয়েকটা রাসায়নিক পদার্থ মিশিয়ে আশ্চর্য রকম একটা ব্যাটারি তৈরি করেছিল ও, যেটা থেকে মাত্র 30 সেকেন্ডে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র চার্জ হয়ে যায়। তারও বছর 2 বাদে ইনহাইজিন নামে একটি রাসায়নিক পদার্থ তৈরি করে। এই পদার্থটিকে জলে মেশালেই হাইড্রোজেন উৎপন্ন হবে এবং সেটি হাইড্রোজেন ফিউয়েল বা তেল হিসেবে কাজ করবে। বিতান সেই হাইড্রোজেন ফিউয়েল বাজারে অত্যন্ত কম মূল্যে ছেড়ে দেয়। প্রথম কিছু মানুষজন টাকা বাঁচানোর জন্য এই তেল ব্যবহার করতে শুরু করে। কিছুদিন পর দেখা যায় এই তেল ব্যবহার করার ফলে গাড়ির মধ্যে কোনো রকম মরচে ধরছে না। অন্যদিকে এটাও প্রমাণিত হয় যে এই তেল ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কম হচ্ছে। ব্যাস, তারপর থেকে সবাই এই তেল ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দেয়। তার ফলে বিভিন্ন পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোর অর্থনৈতিক দিক থেকে প্রচুর অবনতি ঘটতে থাকে। তখন ওই সমস্ত কোম্পানির কিছু এজেন্ট একজোট হয়ে গোপনে বিতানের বিরুদ্ধে সলা পরামর্শ করতে থাকে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আগে ওরা বিতান সেনকে মারবে, তারপর ওর ওই হাইড্রোজেন ফুয়েল কারখানায় আগুন লাগিয়ে দেবে। সেই উদ্দেশ্যেই গতকাল রাতে বিতানের উপর হামলা হয়েছিল। এদিকে কোনো উত্তর না পেয়ে ব্রেন বেকারের রাগের মাত্রা চড়চড় করে উপরে উঠছে। আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করেছি, আনসার মি। আসলে ওনার তৈরি ব্যাটারি ও তেলের জন্য আমাদের ব্যবসাতে খুব লস হচ্ছিল। এইরকমভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমরা একদিন। ব্রেন বেকার আসল প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার পর অন্য কথা শোনার প্রয়োজনীয়তা আর মনে করে না। ও ওই লোকগুলোকে উদ্দেশ্য করে, যে অ্যাকোয়ারিয়ামে ইল মাছগুলো রাখা আছে, এই 8 জনকে ওখানে ফেলে দাও। মারা যাওয়ার পর লাশগুলো তুলে কুমির আর বাঘেদের খাইয়ে দিও। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমাদের ক্ষমা করে দিন, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। ব্রেন বেকারের লোকজন ওদের টেনে নিয়ে গিয়ে অ্যাকোয়ারিয়ামের জলে ফেলে দেয়। ইল মাছের লেজের ছটকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 8 জন মুহূর্তের মধ্যেই প্রাণ হারায়। ওরা মারা যাওয়ার পর অধ্যাপক ব্রেন বেকার হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে ওঠে, এত লোকের পাহারা থাকা সত্ত্বেও কি করে ওরা প্রফেসর বিতান সেনের উপর হামলা করতে পারলো?
তার মানে তোমরা কেউ ঠিক মতো কাজ করছো না। ওখানে উপস্থিত সকলেই ভয় কাঁপতে শুরু করেছে। ব্রেন যখন রেগে যায় তখন নির্দোষ ব্যক্তির ওপরেও ও নিজের নিয়ন্ত্রণ হারায়। কি হলো? কেউ উত্তর দিচ্ছ না কেন? অধ্যাপক ওয়েবার, তিনি ব্রেন বেকারকে একটু কমই ভয় পান। ব্রেন যতই রেগে থাকুক না কেন, ওয়েবারের ওপর নির্মম হতে কখনোই পারে না। এর জন্য যদিও ওর পিতৃসত্তাই দায়ী, ওয়েবার এবার একটু ওদের সাহস দেয়। আসলে ওরা গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে রেখেছিল। ডুপ্লিকেট নাম্বারটি আমাদের একটি গাড়ির নাম্বারের সঙ্গে মিলে যায়, তাই সবাই ওদেরকে আমাদের লোক ভেবে ভুল করেছিল। তাছাড়া তুমি এত চিন্তা করছো কেন? প্রফেসর বিতান সেন তো 100 বছরের জন্য অমর। যতই অমর হোক, আমরা ছাড়া বিতান সেনের আর কোনো শত্রু থাকবে না। বিতান সেনের যদি অন্য কোনো শত্রু থাকে এবং সে যদি আবার আমাদের মতোই ওকে কিডন্যাপ করার পরিকল্পনা করে থাকে, তাহলে কি হবে ভাবতে পারছো? আমার সব স্বপ্ন তখন ভেঙে যাবে। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট হতে চাই। সেই উদ্দেশ্যে আমার এইসব সায়েন্টিস্টদের কিডন্যাপ করা। ওই বিতান সেনকে তো আমার সবার আগে পাওয়া উচিত ছিল। আমি দেখতে চাই ওর মাথার মধ্যে কি আছে, কি করে ও এমন সব অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলছে। আর ওই প্রফেসর জোনাল, ওই শুয়োরের বাচ্চাটা তো আবার 100 বছরের আগে মরবে না। তা না হলে ওকে আমি এখনই গুলি করে মেরে ফেলতাম। তবে একেবারে মারতে না পারলেও ওকে আমি 100 বছর ধরে 100 রকমের মৃত্যুর যন্ত্রণার ভোগ করাবো। ও তখন বুঝতে পারবে আমাকে ওই নক্ষত্র ইনস্টিটিউশন থেকে বের করে দেওয়ার ফল। আর যদি আমি ওখানে থাকতে পারতাম, তাহলে এতদিনে বিতান সেনের প্রতিটি আবিষ্কারের ফর্মুলা আমার হাতে চলে আসতো। যেভাবে হোক আমি বিতান সেনের আবিষ্কৃত সমস্ত ফর্মুলা চাই। তোমাদের সবাইকে আমি ঠিক 30 দিন সময় দিলাম। এই 30 দিনের মধ্যে তোমরা যদি না বিতান সেনকে আমার কাছে এনে দিতে পারো, তাহলে তোমরা আর কেউ বাঁচবে না, কেউ না। বিছানায় শুয়ে থাকা 6 ফুটের সুদর্শন পুরুষটিকে প্রায় 24 ঘন্টা পর চোখ মেলে চাইতে দেখে ওর পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যদিও এই চিন্তিত লোকগুলো সবাই জানে যে এই 100 বছরের মধ্যে ওদের ওপর দিয়ে যাই হয়ে যাক না কেন, ওদের জীবনের কোনো ক্ষতি হবে না। তাই বলে তো এই নয় যে গুলির আঘাত বা বৈদ্যুতিক শক ওদের শারীরিকভাবে যন্ত্রণা দেবে না। অ্যানাস্থেসিয়া বা ঘুমের ওষুধ ছাড়া শারীরিক কষ্টটিকে হাসি মুখে জয় করার ক্ষমতা বোধহয় এখনো পর্যন্ত কোনো প্রাণীরই হয়নি। বিতান উঠে বসতে চাইছিল, জোনাল ওকে সঙ্গে সঙ্গে বাধা দেয়। What are you doing? Please lay down. আপনি একটু বেশি চিন্তা করছেন প্রফেসর। আমাদের হ্যাঁ জানি তুমি কি বলতে চাইছো, তবে এটাও বলতে পারবে না যে তুমি শারীরিক কষ্ট পাওনি। তোমার শরীর থেকে কত রক্ত বেরিয়েছে সে কি তুমি জানো? আমি এখন ঠিক আছি। কাজের কথায় আসুন। ওই গাড়িটার কোনো খোঁজ পেলেন? গাড়ির নাম্বারটা ডুপ্লিকেট ছিল। এখানে আমি একটু আশ্চর্য হয়েছি। আমি তো জানতাম আমাদের শত্রু শুধুমাত্র প্রফেসর ব্রেন বেকার, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের শত্রু অন্য কেউ। গাড়ির নাম্বার প্লেট চেক করতে দেখা গেল ওই নাম্বারের আসল গাড়িটি ব্রেন বেকারের। পুলিশ জেরা করে জানতে পেরেছে সে সম্পূর্ণ নির্দোষ। আমার মনে হচ্ছে কাল যারা তোমাকে মারতে চেয়েছিল তারা ব্রেন বেকারেরও শত্রু, এবং সে আমাদের মধ্যে এই ঝামেলাটাকে কাজে লাগাতে চাইছে। সেই জন্য ওই রকম নাম্বার প্লেট ব্যবহার করে একদিকে তোমাকে মেরে অন্যদিকে ব্রেন বেকারকে ফাঁসাতে চাইছিল। এইরকম কারা করতে পারে? পুলিশ খোঁজ করছে, সময় মতো সবই জেনে যাবে। তুমি এই সব নিয়ে এখন বেশি চিন্তা করো না। বাই দ্য ওয়ে, কাল থেকে তোমার ফোনে ক্রমাগত কল আসছে। আপনারা আবার আমার বাড়ির লোককে এইসব কিছু জানাননি তো?
বিতান উদ্বিগ্ন চোখে প্রশ্ন করে। সোনাল না বলাতে ও কিছুটা আশ্বস্ত হয়। তারপর ফোনটা ওর দিকে এগিয়ে দিতেই স্ক্রিনের ওপর মৌ নামটি ভেসে ওঠে। মোহিনী মুখার্জি সবার কাছে সম্মুখ পরিচিত হলেও বিতানের সঙ্গে ওর সম্পর্কের কথা ওদের খুব কাছের মানুষ ছাড়া আর বিশেষ কেউ জানে না। অনেক বছরের সম্পর্ক ওদের। বিতান এবং মোহিনী একসঙ্গে স্কুলে পড়ত। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিতান একটি চিঠির মাধ্যমে ওর মনের কথা মোহিনীকে জানিয়ে দিয়েছিল। সেই চিঠির উত্তর দিতে মোহিনীর 2 বছর সময় লেগে যায়। উত্তরটা যদি আগে দিত তাহলে 2 বছর অন্তত কাছে থেকে ওরা প্রেম করতে পারত। কিন্তু পড়াশোনা বিষয় ওদের দুজনকে সেই সময় আলাদা করে দিয়েছিল। মোহিনীর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ভালো সাংবাদিক হওয়ার। যখন ওর 10 বছর বয়স তখন ওর মা মারা যায় এবং ওই মায়ের মৃত্যুটি হয়েছিল কালীঘাট মেট্রো স্টেশনে। সেই মুহূর্তে বিভিন্ন সাংবাদিক তাদের চ্যানেলে বিভিন্ন রকমভাবে মৃত্যুর কারণ দেখাতে চেয়েছিল, তবে আসল কারণটি সকলেই এড়িয়ে গিয়েছিল। ওর মা কোনো এক দোকান থেকে জল কিনে খেয়েছিল। জলের মধ্যে ছিল এক মারুন ভাইরাস। আশ্চর্যজনকভাবে হাসপাতাল থেকে ওর মায়ের ডেথ সার্টিফিকেট চুরি হয়ে যায় এবং রাতারাতি সেই কোম্পানির জলের বোতলগুলো সব তুলে নেওয়া হয়। মোহিনীর বাবা এই সত্যটা জনসমক্ষে আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। উল্টে ওর নিজের ঘাড়েই দোষ এসে পড়েছিল। মোহিনীর ওই সময় সাংবাদিকদের উপর বিতৃষ্ণা চলে এসেছিল। টাকা খেয়ে যে খবরের চ্যানেলগুলো মিথ্যেকে সত্যি করে দিতে পারে সেটাও তখন থেকেই বুঝতে পেরেছিল। তাই ও চেয়েছিল যদি পড়তেই হয় ও সাংবাদিকতা নিয়েই পড়বে। ও একজন সৎ এবং সাহসী সাংবাদিক হয়ে দেখাবে। যেরকম পরিস্থিতি আসুক না কেন, ও সব সময় আসল সত্যিটাই সবার কাছে পৌঁছে দেবে। সেই কারণে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বিতান এবং মোহিনীর রাস্তা আলাদা হয়ে যায়। মোহিনী জার্নালিজম পড়ার জন্য মুম্বাই চলে যায়। তারও 3 বছর পর বিতান স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে আসে। এখনো পর্যন্ত এই প্রেমিক যুগল একে অপরের সঙ্গে ঠিকমতো সময় কাটাতে পারেনি। এক্ষেত্রে অবশ্য মোহিনীকে দোষ দেওয়া চলে না, কারণ ও নিজের কাজ করলেও বিতানকে বিয়ে করতে কখনোই আপত্তি করেনি। কিন্তু বিতান সেই তো কাজের অজুহাত দেখিয়ে বিয়েটাকে আটকে রেখেছে। মোহিনী এই নিয়ে বিতানকে শেষবার হুমকি দিয়েছে, এই 6 মাসের মধ্যে বিতান যদি ওকে বিয়ে না করে তাহলে ওদের মধ্যে আর কোনো সম্পর্কই থাকবে না। তাই বিতান এখন চিন্তা করছে যে মোহিনীর ফোন কলটা ও রিসিভ করবে কি করবে না। আর ভাবতে ভাবতেই ফোনের লাইনটা কেটে গেছে। তারপর আবার কল আসাতে ও আর রিসিভ না করে থাকতেই পারে না। কণ্ঠস্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। হ্যাঁ মৌ, বল। এই প্রথম বিতান মোহিনীর সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বলে। গুলি চলার মতো একটা ঘটনা ঘটার পর মোহিনীকে নিয়ে এবারও সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। খবর সংগ্রহ করার জন্য মেয়েটা যেসব ভয়ঙ্কর জায়গাতে যায়, তাতে কোনোদিন না ওর খারাপ কিছু ঘটে যায়। দেখ মৌ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এরপর থেকে তোকে আমি সন্ধ্যের পর বাড়িতে দেখতে চাই। আচ্ছা, তা কতক্ষণের জন্য দেখতে চাস? বিতানকে কথা শোনাবার কোনো সুযোগই মোহিনী হাতছাড়া করতে চায় না। কিরে বল, কতক্ষণের জন্য দেখতে চাস? আমি কিন্তু মজা করছি না। আমিও করছি না রে। তোর সাথে মজা করার না কোনো ইচ্ছে আমার নেই। যে মানুষটার 5টা মিনিট ফোন করে খবর নেওয়ার সময় হয় না, সে আবার আমাকে বাড়িতে দেখতে চায়, তাই না? বলি হ্যাঁ রে, হঠাৎ করে আমার প্রতি তোর এতটা যে দরদ উতলে উঠলো, তার কারণটা জানতে পারি কি? না মানে আমি মরি কি বাঁচি তাতে তোর কি? মৌ, জোরে কথা বলার জন্য বিতানের বুকে ধাক্কা লাগে। যন্ত্রণায় ওর মুখটা কুঁচকে যায়। চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, চেঁচাচ্ছিস কেন? আমি কি কথাটা খুব একটা খারাপ বলছি? সারাদিন কাজ করে বাড়ি ফেরার পরে প্রত্যেকটা মানুষের ইচ্ছে করে যে তার আপনজনের সঙ্গে একটু কথা বলবে। তুই তো জানিস শরীর অসুস্থ থাকার কারণে বাবা 8টার মধ্যে শুয়ে পড়ে। আর আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই রে যে তাদের সঙ্গে আমি একটু ফোনে কথা বলে কিছুটা সময় কাটাবো। আমার সব বন্ধুরাই তো আজ ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার জীবনে ব্যস্ত। আমি একমাত্র
অন্য কল আসছে বুঝতে পেরে মোহিনী একটু থমকে যায়। ফোনটা কান থেকে নামিয়ে দেখে কলটা নিখিলের। বিতানকে কিছু না বলেও কলটা রিসিভ করে নেয়। জন্মদিনের দিন বিতানের আশায় বসে থেকে থেকে শেষ পর্যন্ত যখন বিতান আসে না, তখন ওর বাড়ির লোক চিন্তায় পড়ে যায়। বিতানের ভাই ঐক্যতান বিতানকে খুঁজতে নক্ষত্র গবেষণা কেন্দ্রে আসে। ওখানে বিতানকে না পেয়ে ও মোহিনীকে কল লাগায়, কিন্তু মোহিনীর ফোন তখন সুইচড অফ ছিল। পরের দিন মোহিনী ফোন খুলে বিতানের বাড়ির প্রতিটি লোকের ফোন নম্বর থেকে অনেকগুলো মিসড কলের নোটিফিকেশন পায়। ও তখনই বুঝতে পারে কাল রাতে বিতান বাড়ি ফেরেনি। বিতানের বাড়ির লোককে কল না করে ও সরাসরি বিতানকেই কল করে। অনেকবার রিং হওয়ার পরেও বিতান ফোনটা রিসিভ করে না। তখন ও নিখিলের ফোনে কল করে, আর সেই সময় নিখিলের ফোনটাও সাইলেন্ট থাকায় নিখিল সেটা বুঝতে পারে না। বিতানের জ্ঞান ফেরার পর নিখিল কফি খেতে এসে ফোনটা দেখে মোহিনীর নাম্বারে কল করে। বেশ কিছুক্ষণ আগে নিখিল দেখেছিল বিতান মোহিনীর সঙ্গে কথা বলছে। ও ভেবেই নিয়েছে যে মোহিনী হয়তো জানে যে বিতান অসুস্থ। এদিকে নিখিলের থেকে সত্যিটা জানার পর দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে মোহিনী একটু রেগেও যায়। নিখিলের লাইনটা কেটে দিয়েও বিতানের উপর চড়াও হয়। কোথায় আছিস তুই? কেন? যদি যদি আমাকে কোনোদিন এক ফোঁটাও ভালোবেসে থাকিস তাহলে সত্যিটা বল। মান অভিমানের পালা শেষ করে মোহিনী এখন বিতানকে স্যুপ খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তে বিতানের মুখে সব খাবারই বিস্বাদ লাগছে, তাই 2 চামচ খাওয়ার পরই ও বাধা দিয়ে ওঠে। প্লিজ আর না, প্লিজ না। চুপচাপ পুরো স্যুপটা ফিনিশ করবি, না হলে আমি এক্ষুনি মাসিমাকে ফোন করে সবটা বলে দেব। মায়ের ভয়ে বাধ্য ছেলের মতো মোহিনী যা বলেও তাই করে। বিতানের অসুস্থতার কারণে মোহিনী কাজ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছে। এই দিনগুলোতে বিতানের কষ্টে মোহিনী যেমন কেঁদেছে, আবার ওর সেবা করার সুযোগ পেয়ে এবং সেই সঙ্গে ওর ঘুমন্ত মুখটাকে চুম্বন করতে পেরে তেমনি খুশিও হয়েছে। ডক্টর মৃণালের চিকিৎসা এবং বিতানের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় 1 সপ্তাহের মধ্যে বিতান অনেকটাই সুস্থ হয়ে যায়। ওই অবস্থায় কাজ করতে চাইলে নক্ষত্র গবেষণা কেন্দ্রের সকলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে। শেষমেশ সকলের মতামতকে শিরোধার্য করে বিতান কিছুদিন বাড়িতে থাকতে রাজি হয়। 3 তলা বড় বাড়িটা চারিদিকে উঁচু প্রাচীরে ঘেরা। বিতানের গাড়িটা দেখেই প্রহরী দরজা খুলে দেয়। ভেতরের রাস্তা বেশ প্রশস্ত। তার একপাশে সুইমিং পুল, আর অন্য পাশে রয়েছে নানান রকমের ফুলের গাছ। বিতানের বোন শারিন্দা নিজের হাতে এই সমস্ত গাছ লাগিয়েছে। বিতান বাড়িতে ঢুকতেই বাড়ির 3 জন ব্যক্তি ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেক চেষ্টা করেও বিতান ওদের অভিমান ভাঙাতে পারে না। এরপর ও করুণ দৃষ্টিতে মোহিনীর দিকে তাকায়। মোহিনী ইশারায় ওকে আশ্বস্ত করে। মোহিনীর কাছে পুরো গল্পটা শোনার পর সবার রাগ নিমেষের মধ্যে উবে যায়। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না বাবু তোর সঙ্গে আলাদাভাবে টাইম স্পেন্ড করেছে। মিথ্যে বলতে মোহিনীর খুব খারাপ লাগছিল, কিন্তু সত্যিটা বললে যে ও আরও বেশি কষ্ট পাবে সেটাও ভালো করেই জানে। ইদানিং আবার সপ্তস্বরার একটু শারীরিক সমস্যাও শুরু হয়েছে। সবার ভালোর জন্যই মোহিনী অবলীলাক্রমে মিথ্যা বলে চলে গেল। আসলে তুমি তো তোমার ছেলেকে ভালো করেই জানো, বলো ও কি আর নিজের ইচ্ছাতে যায়? আমি একেবারে জোর করে টেনে নিয়ে গিয়েছি। আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুজন একটু একাকিত্বে টাইম কাটাতে চেয়েছিলাম গো, কিন্তু তোমাদের জন্য এখন খুব খারাপ লাগছে। এত দিনে তুই একটা ঠিকঠাক কাজ করেছিস। আরে বাবা, তোরা তো দুজনেই শুধু কাজ আর কাজ করে যাস, কেউ তো কাউকে টাইমই দিস না। শোন, এবার থেকে যখনই পারবি তখন ওই বাঁদরটাকে কান ধরে টেনে নিয়ে যাবি, বুঝেছিস? তবে মা, যাওয়ার আগে আমাকে একটা ফোন করে দিস, বুঝিসই তো আমি মা, আমার একটু আধটু চিন্তা তো হয় বল। এমনিতেও বাড়িতে থাকে না ঠিকই, কিন্তু ফোনটা তো করে, আমি একটু আধটু খবর তো পাই। কিন্তু এই 1 সপ্তাহ তো। সরি মাসিমা,
আসলে কি বলো তো, ভুলটা না আমারই। তাড়াহুড়োতে না দুজনেই ফোন নিতে ভুলে গিয়েছিলাম। সরি, এমন ভুল আর হবে না। রাত্রিবেলাতে সবাই যখন খেতে বসে তখন সপ্তস্বরা ওর সেই পুরনো বাঁশি বাজিয়ে দেয়। আচ্ছা বাবু, তুই সত্যিই কি ভেবেছিস আমাকে একটু বলবি? উফ মা, তোমার কি এটা ছাড়া আর কোনো কথা নেই? না নেই, না নেই। কি ভেবেছিসটা কি রে তুই? কি ভেবেছিসটা কি? এই পৃথিবীতে তুই একাই সায়েন্টিস্ট, হ্যাঁ? আর কেউ কাজ টাজ করে না, তাই তো? হ্যাঁ রে, তাদের পরিবার নেই? তারা কি বিয়ে থা করে সংসার করছে না? হ্যাঁ রে, নিজের কত বয়স হয়েছে সেটা তুই দেখেছিস? মা, বর্তাকে দেখেছে বয়স হয়েছে বোঝাই যায় না বলো? আমি তো ওর থেকে 7 বছরের ছোট, তবুও লোকে আমাকে ওর দিদি ভাবে। বর্তা যে কি করে নিজেকে এমন ইয়াং রেখেছে কে জানে। চিমটি মতো করেই না। সারিন্দা সরু চোখে বিতানের দিকে তাকায়। আচ্ছা বর্তা, তুই কি রিসার্চ করে এমন কিছু জিনিস বানিয়েছিস যেটা মেখে সৌন্দর্য ধরে রাখা যায়? প্লিজ আমাকে দে না রে। দেখ না, আমার চোখে কেমন ডার্ক সার্কেল পড়ে গেছে। সারা, আমি একটা দরকারি কথা বলছি তো, তুমি তার মাঝখানে কথা বলছো কেন? সপ্তস্বরা ওর মেয়ের ওপর চিৎকার করে ওঠে। আমি মানছি যে ওর বয়সটা দেখা যায় না, কিন্তু তোদেরটা তো দেখা যায়। ওর পরে তো তোরা 2 ভাই বোন আছিস। আরে বাবা, আমায় তো তোদের বিয়েটা দিতে হবে। কি বলবো, আমার ভাগ্যটাই খারাপ। তোদের নিয়ে আমার কত স্বপ্ন ছিল বলতো, সেগুলো একটাও পূরণ হলো না। সপ্তস্বরার স্বপ্নের কথা উঠে আসলেই 3 ভাই বোনের মাথায় হাত পড়ে যায়। এই দিক দিয়ে 3 ভাই বোনের বেশ মিলমিশ রয়েছে। সপ্তস্বরা নিজে একজন সঙ্গীত শিল্পী, তাই ওর ইচ্ছে ছিল ওর সন্তানরাও সঙ্গীত জগতে আসুক। সেই মতো বাদ্যযন্ত্রের নামানুসারে 3 ছেলেমেয়ের নাম রেখেছিল। কিন্তু 3 ভাই বোনের কেউ সেই দিকে যায়নি। বিতান নিজের চেষ্টায় আজোর জায়গায় পৌঁছতে পেরেছে। ঐক্যতানের ইচ্ছে ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার। বিতানের সহযোগিতায় সেই আশা ওর পূরণ হয়েছে। সারিন্দা গাছপালা, ফুল, পাখি এসব ভীষণ ভালোবাসে, তাই সে বোটানি নিয়ে পড়াশোনা করে বর্তমানে গাছগাছালির পরিচর্যায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছে। সপ্তস্বরার কথার জাল থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ঐক্যতান। আমি তো ভুলেই গেছিলাম, আমাকে কালকের মধ্যে সমস্ত ফটোগুলো এডিট করে চ্যানেলে জমা দিতে হবে। আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি আসছি। আমাকেও না এক্ষুনি সিটটা ভেজাতে হবে। একসঙ্গে অনেক চারা গাছের অর্ডার এসেছে। এই সপ্তাহের মধ্যে নতুন চারা তুলতে না পারলে খুব মুশকিল হয়ে যাবে। সারিন্দা ওর ছোড়দাকে অনুসরণ করে চলে যায়। বাহ 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 বাহ, যেই আসল কথা উঠলো অমনি সব হাওয়া হয়ে গেল। আচ্ছা, তোরা কি কাজ ছাড়া কেউ কিছু বুঝিস না? শোন, আমিও না তোদের বলে দিচ্ছি, সব কিছুর একটা লিমিট আছে, একটা সময়ও আছে। এমন না হয় যে পরে এই বিয়ের কথা মনে করে তোদের সবাইকে পস্তাতে হচ্ছে। আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি উঠছি। বেসিনে হাত ধুয়ে বিতান নিজের রুমে চলে যায়। এখন খাবার টেবিলে শুধুমাত্র মোহিনী আর সপ্তস্বরা। মোহিনী চামচ দিয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে। মৌ, তুই তো অন্তত ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। এখানে আমার কিছু করার নেই মাসিমা, তুমি তো সবটাই জানো। মোহিনী আর কিছু বলতে পারে না, ওর গলা বুজে আসে। বাড়িতে ওর অসুস্থ বাবার শেষ ইচ্ছে পূরণ করতে না পারায় ওর চোখ দুটো জলে ভরে যায়। সপ্তস্বরার এবার বেশ খারাপ লাগে। ও নিজেও জানে মোহিনীর এখানে কোনো দোষ নেই। রাত্রিবেলাতে সবাই শুয়ে পড়লে মোহিনী চুপি চুপি বিতানের রুমে আসে। বিতান তখন পদার্থবিজ্ঞানের একটা মোটা বই খুলে খুব মনোযোগ সহকারে কিছু একটা ফর্মুলার সলিউশন খোঁজার চেষ্টা করছিল। মোহিনী এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় বিতান একটু চমকে উঠলেও কোনো মতে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে মোহিনীর থেকে কিছুটা সরে যায়। কি করছিস? বিতানের সরে যাওয়াতে মোহিনীর খারাপ লাগে, তবে এগুলো ওর গা সওয়া হয়ে গিয়েছে। ও আবার বিতানের দিকে এগিয়ে আসে। বিতান পিছনে সরতে থাকে। পিছুতে পিছুতে ওর পিঠ দেওয়ালে ঠেকে যায়। মোহিনী এবার ওর হাত থেকে বইটা কেড়ে নিয়ে খাটের দিকে ছুঁড়ে ফেলে। বিতান কিছু একটা বলতে যাবে, এমন সময় মোহিনী ওর ঠোঁটে আঙুল রেখে দেয়। দুজোড়া চোখ একে অপরকে ভালো করে দেখছে।
মোহিনী নিজের ঠোঁট বিতানের দিকে নিয়ে আসে। বিতান মুখ সরিয়ে নিতে চাইলে মোহিনী জোর করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বিতানের সারা শরীরে শিহরণ খেলে যায়। মোহিনী নিজের ঠোঁটটা হালকা সঞ্চালন করে। অপর পক্ষ থেকেও এবার সাড়া পাওয়া যায়। ধীরে ধীরে ওদের চুম্বন ক্রিয়া গভীর থেকে গভীরতর হতে থাকে। দুজনেই যেন নিজেদের মধ্যে নেই। চুম্বনরত অবস্থায় ওরা বিছানার দিকে এগিয়ে যায়। মোহিনী বিতানকে শুইয়ে ওর জামার বোতামগুলোকে আস্তে আস্তে খুলতে থাকে। মোহিনীর ভেজা স্পর্শে বিতানের শরীরটা টান টান হয়ে যায়। ওর চোখের পাতা বুজে আসে। তারপরেই হালকা ঝাঁকুনির সঙ্গে ও একদম স্থির হয়ে যায়। বিতানের দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় মোহিনী থেমে যায়। ওর চোখের দিকে চেয়ে দেখে ওখানে এখন কামের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। সরি। সরি সরি বলছিস কেন? মোহিনীর শারীরিকভাবে কষ্ট হলেও ও নিজেকে সামলে নেয়। অপরাধ বোধে বেদান্ত চোখটা নামিয়ে ফেলে। আমি তোকে এত হীনমন্যতায় ভোগার কি আছে? সেকেন্ড রাউন্ড ট্রাই তো কর। বিতান মোহিনীকে সরিয়ে উঠে বসে। ভেজা প্যান্টের দিকে চোখ পড়ায় ওর আরো বেশি খারাপ লাগে। কি হলো? উঠে গেলি কেন? তুই ভালো করেই জানিস এরপর যদি সারা রাতও চেষ্টা করি তাও আমি সেই অক্ষমই থাকব। তুই এখনো আমার পেছনে কেন পড়ে আছিস মৌ? তুই তো অনেকদিন আগেই আমার এই সত্যিটা জেনে গিয়েছিস, তবু কেন? কেন সেটা তুই জানিস না? আমাকে একটা কথা বলতো, ভালোবাসা মানে কি শুধুই শারীরিক? ভালোবাসা শুধু মুখের হয় না মৌ। যেখানে ভালোবাসা আছে সেখানে শারীরিক ব্যাপারটা এসেই যায়। কিন্তু তোকে আমি কখনোই ওই দিক থেকে স্যাটিসফাই করতে পারবো না। কে বললো? হ্যাঁ, কে বললো যে তুই আমাকে স্যাটিসফাই করতে পারবি না? তুই জানিস তুই এখন... আমি সব কিছু পরীক্ষা করেই বলছি। সব রকম ওষুধ আমি ট্রাই করেছি, কিন্তু কোনো সাফল্য আসেনি। এদিকে বাড়ির লোক শুধুই আমাদের বিয়ের জন্য বলে যাচ্ছে। বাড়ির লোক না হয় ব্যাপারটা জানে না, কিন্তু তুই তো জানিস। তারপরও কি করে তুই বিয়ের জন্য জোর করিস? আমি যে শুধু তোকে চাই রে। তোকে পেলে আমার আর কিচ্ছু লাগবে না। তুই একটা সুস্থ স্বাভাবিক মেয়ে। মুখে কিছু না বললেও তোর চাহিদা আমি বুঝতে পারি। ধরে নিলাম এখন তুই সবটা সহ্য করে নিবি, কিন্তু বিয়ের পর এমন একটা সময় আসবে যখন তোর অনেক কিছু ইচ্ছে করবে। হয়তো তুই তখন মা হতে চাইবি, কিন্তু আমি তো তোকে কখনোই মাতৃত্বের সুখ দিতে পারবো না। মানছি তুই অনেক বড় সায়েন্টিস্ট, কিন্তু একটা জিনিস জানিস, এই বিষয় না তুই অক্ষম। আরে মা হওয়ার জন্য স্যাটিসফ্যাকশনের প্রয়োজন পড়ে না রে। আর যদি বলিস সেসবের অনেক রকম পদ্ধতি রয়েছে, আমি না হয় তোকে বিয়ের পর শিখিয়ে দেব। নিজের জীবন নিয়ে এইভাবে ছেলেখেলা করিস না মৌ। বিয়েটা হলে সবটা ঠিক হয়ে যাবে। এবার যদি তুই বলিস যে একটা 40 বছরের বুড়িকে তুই বিয়ে করবি না, তাহলে ছেড়ে দে, আমি তোর জীবন থেকে সরে যাব। মৌ, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। মৌ আমার কথা শোন। তোর শরীরটা দুর্বল, বেশি রাত জাগিস না। আর হ্যাঁ, শোবার আগে ওই ভেজা প্যান্টটা চেঞ্জ করে শুবি কিন্তু। বিতানের চোখ আবার ওই প্যান্টের দিকে যেতেই মোহিনী সেই সুযোগে ওই ঘর থেকে বেরিয়ে যায়। এই জিনিসটা মোহিনী অনেকদিন আগেই বুঝে গিয়েছে। এইরকম পরিস্থিতিতেও যদি বিতানের সামনে থাকে তাহলে বিতান আরও বেশি হীনমন্যতায় ভুগবে। মোহিনী চলে যাওয়ার পর বিতানের মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ও জানে ওর সামান্য স্পর্শে মোহিনী কেমন গলে পড়ে, অথচ ও সেখানে কিছুই করতে পারে না। নিজের প্রিয় মানুষটিকে সুখী করতে না পারার অক্ষমতা ওকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। একই জায়গায় বসে বিতান যে কতক্ষণ এসব ভেবে চলেছে ও সেটা জানেই না। একটু আগেই জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছিল, এখন সেই চাঁদ সরে গিয়ে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। খানিক বাদেই বৃষ্টি নামে। বৃষ্টির ঝাট ভেতরে আসার জন্য বিতান বিছানা থেকে উঠে দাঁড়ায়। জানালার ছিটকিনিগুলো ভালো করে এঁটে দেয়। ভেজা প্যান্ট শরীরের মধ্যে অনেকক্ষণ আগেই শুকনো হয়ে গিয়েছে।
তবুও ফ্রেশ হওয়ার জন্য ও বাথরুমে ঢুকে পড়ে। যখন বাথরুম থেকে বেরোয় তখন ভোর 4টে বেজে গিয়েছে। বিছানায় শুয়েও ওর ঘুম আসে না। এখন কোনো কাজ করতেও ইচ্ছে নেই। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ও উঠে বসে। নিখিল যেন ওর ভাইজির কি নাম বলেছিল? রাগিনী। বিতান ফেসবুক খুলে রাগিনী নামটা সার্চ করার সঙ্গে সঙ্গেই অনেকগুলো রাগিনী নাম হাজির হয়ে গেছে। এগুলোর মধ্যে কোনটা যে নিখিলের ভাইজি সেটা তো ও বুঝতে পারছে না। তারপরেই ওর মনে পড়ে নিখিল বলেছিল যে ওর ভাইজির প্রোফাইল পিকচারের সঙ্গে ওর নিজের একটা ছবি রয়েছে। খুঁজতে খুঁজতে বিতান নিখিলকে পেয়েও যায়। তারপর ওর পাশের ওই তরুণীটিকে দেখেই বিতান সোজা হয়ে বসে। মেয়েটির কোঁকড়ানো চুলগুলো এলোমেলোভাবে চারিদিকে বিন্যস্ত রয়েছে। জোড়া ভ্রুয়ের নিচে ভাসা চোখের মণিগুলো বেশ বড়। দৃষ্টিতে দুষ্টুমির ছাপ স্পষ্ট, আর মুখে একটা ললিপপ গুঁজে রেখেছে। বেশ কিছুক্ষণ বিতান চোখের পাতা ফেলতেই ভুলে যায়। ওর এখনো পর্যন্ত বিশ্বাসই হচ্ছে না এইটা নিখিলের ভাইজি। এটা সেই পুচকি মেয়েটা যাকে আমি 10 বছর আগে বেটা বলে ডেকেছিলাম। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।